থাকছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডানা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিকেল 4:30টায় জামায়াত, সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে এবং সন্ধ্যা 7টায় বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে কয়েকবার জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের একনিষ্ঠ অঙ্গীকার বলেও জানানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। সকাল 9:30টায় থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচিতে দলের নেতাকর্মীরা রাকসু কার্যালয়ের গেটে তালা দেয়। এর ফলে নির্বাচন কমিশন আজকে শেষ দিনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি। প্রত্যক্ষদর্শী জানায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গেল কয়েকদিন কর্মসূচি পালন করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, আসলে আজকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল, কিন্তু নির্বাচন যে কমিশন রয়েছে রাকসুর, তারা কিন্তু তাদের যে মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম সেটি শুরু করতে পারেনি। এখন আপনাদেরকে যদি চিত্রটি দেখায়, কিন্তু তালা দিয়ে রেখেছেন, ফলে আজকে কিন্তু কোনো ধরনের যে মনোনয়নপত্র সংগ্রহ সেটি কিন্তু করতে পারেনি। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেখানে একটি ধস্তাধস্তির ঘটনা ঘটছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা আসলে এই মুহূর্তে আসলে মুখোমুখি অবস্থানে রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি কিন্তু কোনোভাবেই তারা শুরু করতে পারেনি। ছাত্রদলের পক্ষ থেকে যে দাবিটি আসলে জানানো হচ্ছে যে প্রথম বর্ষের অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষের যেই 24-25 শিক্ষাবর্ষে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে রাকসু নির্বাচনের ভোটার করতে হবে, এই দাবিটি তারা জানিয়েছেন। এবং সকাল 10:30টার দিকে মূলত আসলে ছাত্রদলের নেতাকর্মীরা তারা একটি মিছিল নিয়ে এসে কিন্তু রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে আসেন এবং আসার পরে কিন্তু তালা দেয়। এর ফলে আমরা কিছুক্ষণ পরেই দেখেছি কিন্তু যে সেক্টরিয়াল যে বডি রয়েছে তারা কিন্তু এখানে এসেছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যারা নেতাকর্মী তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু সেইখানে আমরা দেখেছিলাম যে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছিলেন এবং সেও কিন্তু এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এখন পুরোটাই যদি কথা বলি, রাকসু কার্যালয় এখন পুরোটাই আসলে ছাত্র দলের নেতাকর্মীদের দখলে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই আসলে এই রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এবং এরই মধ্যে আমরা যতটুকু আসলে ছাত্র দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে বলছেন যতক্ষণ পর্যন্ত 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যতক্ষণ ভোটার তালিকা অন্তর্ভুক্ত করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে তালাবদ্ধ রাখবেন এবং কোনো ধরনের যে নির্বাচন সেটি তারা হতে দেবেন না। এই ছিল মাহবুব আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে নির্বাচনী প্রচারে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। আজ প্রচারণার তৃতীয় দিন পার করছেন প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে চলছে এই প্রচার। ইতোমধ্যেই 7টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা। দীর্ঘ 33 বছর পর আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে 25টি পদের বিপরীতে এবার লড়াই করছেন 179 জন প্রার্থী। এর আগে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সাথে আলোচনা করেছি আমার নিজের ভীষণ নিয়ে যে আমি আসলে লেকগুলো সংরক্ষণ করতে হবে, অতিথি পাখিদের অভয়ারণ্য বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। এই নিয়ে আগামী মঙ্গলবার রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে রোববার বিচারপতি কে তাহসিন আলী ও হাবিবুল গনির বেঞ্চে রিটটি দাখিল করেছেন বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদ আলম। ছাত্রলীগের কমিটিতে থাকা ফরহাদ কিভাবে ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেল রাতে এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাট বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধর করে বাসার দারোয়ান। এক পর্যায়ে আশেপাশের শিক্ষার্থীদের দেখে দারোয়ান পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। এরই জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। এর মধ্যে গুরুতর আহত 21 জনকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর সকাল থেকেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের কথা বিবেচনায় নিয়ে আজকের সব পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামাল জানান, ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে নুরুল হক। কিছুটা ট্রমার মধ্যে রয়েছে। বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেওয়া যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন। যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে। রাজধানীর মতিঝিলে 2 সাংবাদিক হামলার শিকার হয়েছেন। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংকের পেছনে ঘটনা ঘটে। আহতরা হলেন ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক রেদওয়ানুল হক ও দৈনিক কালবেলার সাংবাদিক AZ ভুইয়া আনাস। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীরা। জানান, তারা আড্ডা দেওয়ার সময় আলম নামে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির জেরে হঠাৎ 8 থেকে 10 জন লোক এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন। দেশের 4 জেলায় আলাদা ঘটনায় 6 জন নিহত হয়েছেন। নেত্রকোনা মৌগাতিতে জমি নিয়ে বিরোধে 2 পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। যশোরের মনিরামপুরে 2 জন খুন হয়েছেন। গেল রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম নিহত হয়েছেন। একই উপজেলায় মিন্টু হোসেন নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার কাটাবিল এলাকায় কুপিয়ে মহরম হোসেন নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে দিনাজপুরে ঘোড়াঘাটে জিতেন চন্দ্র মোহন্ত নামে এক আদিবাসী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দর্শক, আরটিভির হয়ে এসসিওর শীর্ষ সম্মেলন কভার করতে চীনের তিয়ানজিনে আছেন চায়না মিডিয়া গ্রুপের সাংবাদিক ফেই শিখা। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিখা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুল প্রত্যাশিত বৈঠক কখন নাগাদ শুরু হতে পারে জানাবেন, আর এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। আর সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে আসলে ভারতের জন্য মোদী কি কোনো সুফল বয়ে আনতে পারবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। আসলে এখন বেজিং সময় দুপুর বেলা, আর এই মাত্রই আমরা খবর পেয়েছি যে
দুপুর বেলার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন। আর এই পর্যন্ত যদিও বিস্তারিত বিষয়ে আমরা এখন জানা যায়নি, তবে আমরা সবাই জানি এবার চীন সফর হলো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 7 বছরের পর প্রথমবার চীন সফর, এবং বিশেষ করে 2020 সালে দুদেশের সীমান্ত সংঘাত ঘটার পর তো কোনো ভারতীয় নেতার প্রথম চীন সফর। তাই শুধু এশিয়া দেশগুলো নয়, সারা বিশ্ব যেন তো দুদেশের এই রাষ্ট্রপ্রধানদের সাক্ষাতের ওপর নজর রাখছে। আর এর আগে তো নরেন্দ্র মোদী চীনে আসার আগে জাপানে সাক্ষাৎকার গ্রহণের সময় তিনি বলেছিলেন যে ভারত এবং চীন একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা খুব জরুরি। বিশেষ করে এখন যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করছে, যেন শুল্ক যুদ্ধ তো করছে। আর এখন ভারতও এখন এই যে শুল্ক সমস্যায় সম্মুখীন হচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে তো মোদীর চীন সফরের ওপর যে সবাই আশা করে যে যেন চীন এবং ভারতের সম্পর্কে কিছু উন্নতি হতে পারে, এবং চীন ভারত সহযোগিতা করে শুধু এশিয়া অঞ্চল নয়, বরং সারা বিশ্বের অর্থনীতিতে কিছু যে ইতিবাচক শক্তি যোগাতে পারে। আর এটাই হলো যে বিশ্লেষকের ধারণা। আর এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তো জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাতের সময় তিনিও বলেছিলেন যে বহুপক্ষবাদ এবং ঐক্য ও সহযোগিতা হলো বৈশ্বিক সমস্যা সমাধানের একমাত্র উপায়। আমরাও তো বিশ্বাস করি যে এই কথাটা চীন এবং ভারতের সম্পর্ককে বর্ণনা করার জন্য উপযোগী। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। খেলার খবর, সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিয়ম রক্ষার ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। এর আগে শুক্রবার ভুটানের বিপক্ষে 1-1 গোলে ড্র করায় বাংলাদেশের শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়। একই দিনে নেপালকে 5-0 গোলে বিধ্বস্ত করে শিরোপা নিশ্চিত করে ভারত। তাই তো দুই দলের জন্যই ম্যাচটি নিয়ম রক্ষার। এর আগে রাউন্ড রবিন লিগের প্রথম লিগে ভারতের বিপক্ষে 2-0 গোলে হেরেছিল মাহবুব লিটুর শিষ্যরা। 5 ম্যাচ খেলা ভারত 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে। এখন পর্যন্ত সমান ম্যাচ খেলা বাংলাদেশ 10 পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে রানার আপ ট্রফি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।